স্যার সবাই আস্তে আস্তে আমার একটা প্রশ্ন ছিল স্যার। আমি বিগত জি। প্রায় 2 বছর আগে থেকে ইউএস এর প্রফেসরদের ইমেল করতাম, তো মোটামুটি অনেকেই কনভিন্স ছিল লাস্ট 2 বছর। তো এই রিসেন্টলি এই বছর এসে অনেকেই ফান্ডিং উইথড্র করে নিতেছেন বা তেমন একটা রেসপন্স করতেছেন না। এখন ফান্ডিং অবস্থাটা কি, ডোনাল্ড ট্রাম্প থাকা অবস্থায় কি আসলে ইমপ্রুভ হবে কিনা বা আমাদের জন্য? আপনি কোন ইয়ারে কোন ডিপার্টমেন্টে এটা একটু আমার বলেন। রিসেন্টলি ডক্টর অফ ভেটেনারি মেডিসিন শেষ হলো, মানে আমি ভেটেনারি ডক্টর আর কি। তো ওকে, ওকে। পিএইচডি অথবা এমএস যেটাই হোক, আমি ইউএসএ তে দেওয়ার একটা প্ল্যান। মানে আপনি ফোর্থ ইয়ারে? না না, আমার ডিবিএম কমপ্লিট হয়ে গেছে। ও, কমপ্লিট হয়ে গেছে, তা হ্যাঁ, আপনি এখন কি করতেছেন? আমি এখন মাস্টার্স স্টুডেন্ট, মাস্টার্স এর ফার্স্ট সেমিস্টার শেষ মাস্টার্স করলাম। স্টুডেন্ট, ওকে, ওকে, ওকে। ঠিক আছে। হ্যাঁ। না, ফান্ডিং এর ব্যাপারটা হচ্ছে কি, ওই যে আপনি যে ফিল্ডে, ওই বায়োলজি মেডিকেল ফিল্ডে হচ্ছে ট্রাম্প অনেকগুলো জায়গায় ফান্ড বন্ধ করছে, কিন্তু আম, একদম যে জিরো হয়ে গেছে এরকম না, মানে অবশ্যই ফান্ডিং পায়, মানুষ আসতেছে। আমার মামাতো ভাই আসলো আজকেই। তারপরে আম, আরো অনেকেই আসছে, আমাদের আমাদের ডিপার্টমেন্টেই তো, আমাদের ইউনিভার্সিটিতেই অনেকে বাংলাদেশ থেকে আসছে, মানে কারোকে আমি শুনি নাই যে খুব আহামরি সমস্যায় পড়তেছে। বাট হ্যাঁ, ফান্ডিং ক্যান্সেল হইতেছে, এটা সত্যি কথা, অনেক ক্ষেত্রে ক্যান্সেল হয়েছে। তো যাদের সিজিপিএ ভালো বা যাদের রিসার্চ প্রোফাইল ভালো, ওরা আগে আগে পাইতেছে আর কি, ওরা পাইতেছে ফান্ডিং আগে। তো এই কারণে বলি, রিসার্চ পেপারটা, রিসার্চ ফিল্ড প্রোফাইলটা ভালো করা অনেক অনেক বেশি জরুরি। আর হ্যাঁ, এটা সত্যি কথা যে ট্রাম্প আসার কারণে, প্লাস আমার কাছে মনে হয় শুধু ট্রাম্প না, 2023-22-এর দিকে জাস্ট কোভিডের পর পর অনেকেই দেখবেন যে অনেক কম সিজিপিএ নিয়ে, অনেক খারাপ রিসার্চ প্রোফাইল নিয়েও আমেরিকা চলে আসতে পারছে। তার কারণ হচ্ছে ওই কোভিডের সময়ে অনেকেই আনতে পারে না, অনেক রিসার্চ ফান্ডিং ইয়া ছিল, ক্লোজড ছিল। তারপরে হচ্ছে রিসার্চ বন্ধ ছিল। তো এরপরে হঠাৎ করে সবার অনেক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট দরকার পড়ছে, তখন সবাই যারা যারা কম সিজিপিও পাইছে তাদেরও নিচ্ছে। কিন্তু এখন আস্তে আস্তে জিনিসটা তো রিকভার্ড হয়েছে। এখন মানুষজন ভালো, তাইলে এখন বাঝা বাঝা ভালো ভালো যারা আছে ওদেরই পিক করতেছে আগে। তো এই জন্য হয়তো হইতে পারে। এখন তাও আপনি জারি রাখেন, মানে হচ্ছে যে কাজ করা, পেপার পেপার করা, তা এইসব হচ্ছে কন্টিনিউ রাখেন, তাইলে হচ্ছে ইউএস প্রফেসরদের সাথে জাস্ট মেইল করলেই তো হবে না। আপনার জিনিসও দেখাইতে হবে যে আপনি আসলে কি কাজ করছেন, কি পেপার করছেন। সো ওইগুলো আরো বেটার করার চেষ্টা করতে থাকেন আর কি, এটাই। আম, আচ্ছা, ইউসুফ আলী কি এখন আসছে? ইউসুফ আলীর সাথে আমাদের কথা হইতেছিল, বাট ওনাকে আমি দেখতেছি না। যাই হোক, আমরা চ্যাটে একটা কোশ্চেন পাইছি, সেটা সৈয়দ রাহিমুল ইসলাম করছেন যে আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, গুড গুড ডিপার্টমেন্ট, এখন আমি নিউ থার্ড ইয়ারে, সো আমাকে ল্যাব অ্যাক্সেস দিবে না? আমি যদি ল্যাব রিলেটেড ছাড়া অ্যানালাইসিস এন্ড হাইপোথিসিস টাইপ রিসার্চ স্টার্ট করি নিজে, দেন একটা খুব ভালো হেল্পফুল প্রফেসর ম্যানেজ করতে, এটা ওয়েট ল্যাব না। আচ্ছা, কেমিস্ট্রিতে ফান্ডিং অনেক অনেক বেশি। কেমিস্ট্রি বলেন, ফিজিক্স বলেন, যেগুলো হচ্ছে একদম মৌলিক সাবজেক্ট, এগুলোতে ইউএসএ তে ফান্ডিং অনেক বেশি। এখন আপনি অবশ্যই, আপনার একটা ভালো সুযোগ আছে এদিকে আসার। কিন্তু আমি বলবো যে আপনি কোনো প্রফেসরের আন্ডারে কাজ করা শুরু করেন, কারণ প্রফেসর আপনাকে ল্যাবে অ্যাক্সেস দিতে পারবে, প্রফেসর আপনাকে হচ্ছে কাজ করাইতে পারবে। সো আপনি ল্যাবে যদি এক্সেস চান, কোনো একজন ডক্টরেট প্রফেসরের আন্ডারে বলেন যে যে স্যার, আমি এই কাজ করতে চাই আপনার আন্ডারে, আপনি যে কাজ দিবেন ওই কাজ করব, আমাকে ল্যাবে অ্যাক্সেস দিয়েন, আমি এই কাজ করতে চাই। কারণ কেমিস্ট্রি ল্যাবে হয় কি, কেমিস্ট্রি ল্যাবের জিনিসপত্র তো অনেক দামি। সো আপনি ইউজ করতেছেন ওগুলো, তো শুধু শুধুই আপনারা দিবেন। সো প্রফেসরের আন্ডারে থাইকে যদি আপনি যান, তাইলে আপনাকে হয়তো এক্সেস দিতে পারে। তো এইটা একটু প্রফেসরের সাথে কথা বলার চেষ্টা করেন, আপনার ডিপার্টমেন্টের কোনো স্যার ম্যাডাম যিনি আছেন। ইউসুফ আলী, আপনি একটু কোশ্চেনটা করেন আবার। জি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি, মার্কেটিং ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে। তো আমার কোয়েশ্চেনটা রিসার্চ রিলেটেড এরকম টপিকে, যে আমি তো যেহেতু বিবিএ এর স্টুডেন্ট, তো আমি এমনি ঘাটাঘাটি করতেছিলাম অনলাইনে চ্যাট জিপিটিতে বা গুগলেও, যে রিসার্চটা কিরকম টপিকে হইতে হয়। তো এরকম জানতে পারছি শেষমেশ যে আমি যেরকম মানে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যে যেরকম আমি সাবজেক্টে পড়তে চাই ওইরকম রিলেটেড একটা রিসার্চ হইতে হয়। তো বিবিএ এর ক্ষেত্রে বা আমি যেহেতু মার্কেটিং এ, তা আমার ক্ষেত্রে কিরকম আর কি রিসার্চের টপিক হইতে পারে, যে আমি যদি হচ্ছে একটু ট্যুরিজমের এক সিনিয়রে দেখেছিলাম যে তিনি আহ হোটেল রিলেটেড, যে কে কিরকম হোটেলে থাকতে পছন্দ করে এরকম টাইপের একটা টপিকে তিনি রিসার্চ করছিলেন। তো আমার ক্ষেত্রে কি মার্কেটিং রিলেটেড আমি রিসার্চ করব, মানে যে ডিপার্টমেন্টে আছি, নাকি যে হচ্ছে ইন ফিউচার যে ডিপার্টমেন্টে যাইতে চাই সেটা ইন ফিউচার রিলেটেডই আপনি কোন বেশি হবে? ডিপার্টমেন্টে যাইতে চান? আপাতত এখনো শিওর না, মার্কেটিং এর সাথে স্টিক আপ হ্যাঁ, করতে এটা যাচ্ছি। আপনি জানেন না। জেনারেলি সবাই যে ডিপার্টমেন্টে ব্যাচেলার্স করে,
সেই ডিপার্টমেন্ট বা তার কাছাকাছি ডিপার্টমেন্টেই যায়। সো আপনার রিসার্চ ওই টপিকেই হবে, ম্যানেজমেন্ট রিলেটেডই হবে। সো আপনি তার খুব আহামরি চেঞ্জ করবেন, আপনি তো ধরেন ম্যানেজমেন্ট থেকে মার্কেটিং থেকে এখন মনে করেন যে আপনি সাইকোলজি ফিল্ডে যাবেন কেন, যে যে শিহাব হাসান কোশ্চেনটা করছেন ওই রিলেটেড বললাম, যে মানে একদম তো ড্রাস্টিক্যাল চেঞ্জ হবে না। সো ওইটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। আপনি আপনার এখনকার যে ফিল্ড ওই ফিল্ডে আপনি রিসার্চ শুরু করবেন। সো যেমন ট্যুরিজম খুব ভালো টপিক, ট্যুরিজম নিয়ে অনেক অনেক জার্নাল আছে, ওই সব আপনি জার্নাল পড়া শুরু করতে পারেন। যে আমরা যেমন হচ্ছে রিসেন্টলি হারিকেন নিয়ে কাজ করছি, বা বাংলাদেশের মনে করেন যে সাইক্লোন নিয়ে কাজ করি, তো সাইক্লোনগুলো হচ্ছে উপকূল অঞ্চলের হোটেলগুলোতে কি ইম্প্যাক্ট ফেলে, এটা একটা রিসার্চ হইতে পারে। যে তখন কি যাত্রী কইমা যায়, মানে ট্যুরিস্ট কি কইমা যায়, তাদের ব্যবসা কি কমে বাড়ে না কি হয়, মানে এটা ব্যবসা রিলেটেড জিনিস। সো এটা একটা রিসার্চের টপিক হইতে পারে যদি কেউ এটা আগে করে না থাকে। মানে এটা প্রথমেই খেয়াল করতে হয় যে এই রিসার্চ আপনি যেটা করতেছেন এটা আগেই কেউ করে ফেলছে কিনা। সো এটার জন্য আপনার গুগল স্কলারে ওই টপিকে সার্চ দিতে হয় যে অন্যরা কি রিসার্চ করছে ওই রিলেটেড, আপনার রিসার্চটা নতুন কি করবেন আপনি এই জায়গায়, এইটা আপনার করতে হবে ফার্স্টে। সো নতুন জিনিসের উপরেই আইডিয়া দিলে আই গেস এটা পেপার হিসেবে পাবলিশড হবে, এই আর কি। আর আরেকটা প্রশ্ন যে অনেকে তো আমেরিকা বা ইউরোপের বিভিন্ন কান্ট্রি টার্গেট করে, তো আমার টার্গেটটা চায়না বেসড আর কি। যে আমার কেন ইন চায়না বেস্ট ফিউচার কেন, মানে রিজনটা আহ একটু জাস্ট শুনতে চাই। মানে ইম্পোর্ট এক্সপোর্টে তাহলে বিজনেস করতে অনেক বেশ সুবিধা হবে। ও মানে আপনার আসল উদ্দেশ্য অন্যটা, আপনার মানে পড়াশোনাটা হচ্ছে সেকেন্ডারি উদ্দেশ্য। মানে আপনি কি অলরেডি বিজনেস করেন? জি, ছোটখাটো বিভিন্ন স্টার্ট আপের সাথে যুক্ত আছি, নিজেরও কিছু স্টার্ট আপ আছে। ওকে, হ্যাঁ। হ্যাঁ, চাইনিজ প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস এখন অনেক হাইফাই। তো আমি আমি নিজেও হচ্ছে কয়েকটা প্ল্যাটফর্মের সাথে আমি কাজ করছি। সো ওরাও দেখি যে বেশ ভালো করতেছে। সো হ্যাঁ, ভালো। চাইনিজ প্রোডাক্ট ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করবেন। এটা মেইন উদ্দেশ্য, সেকেন্ডারি উদ্দেশ্য হচ্ছে ফান্ডিং পাওয়া যাওয়া। আমি আসলে চাইনিজ ফান্ডিং এর ব্যাপারে খুব বেশি একটা জানি না, কারণ আমি খুব পরিচিত কেউ নাই, পরিচিত আছে কিন্তু ওরা ওরা আসলে ফান্ডিংটা কিভাবে ম্যানেজ করছে এটা আমার খুব আইডিয়া নাই। বাট আপনি যারা অলরেডি চায়নাতে গেছে তাদের সাথে কথা বললে বেটার হয়। জি, তো আমার প্রশ্নটা এরকম যে হচ্ছে কান্ট্রি বেসড বা ইউনিভার্সিটি বেসড কি যখন ভিন্নতা চলে আসে, তখন তখন কি তাদের হচ্ছে এই রিসার্চের টপিকের প্রায়োরিটিটাও না, চেঞ্জ হয় নাকি? না, না, না। পেপারের সব জায়গাতে মোটামুটি সেমই, মানে পেপার আপনার যেই টপিকেই করেন ওটা কাজে লাগবেই যে কোনো একটা জায়গাতে। যে এইটাই। আচ্ছা আচ্ছা, স্যার, শিহাব এই হাসান কোশ্চেন মোটামুটি করছেন, থ্যাংক অ্যাট ইউ। প্রেজেন্ট সাইকোলজি ফিল্ডে ফান্ডিং কেমন? সাইকোলজি ফিল্ডে সবসময় অনেক ফান্ডিং থাকে, যেটা একটা মেডিকেল কাছাকাছি একটা ফিল্ড। সো এটাতে ফান্ডিং অনেক থাকে, সো আপনি ওইটাতে অবশ্যই ট্রাই করতে পারেন। উবাইদা কোশ্চেন করতেছেন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ইউএসএ ফিউচার কেমন? ম্যাটেরিয়াল সায়েন্সে কিন্তু আমার ওয়াইফ কিন্তু ম্যাটেরিয়াল সায়েন্সেরই, এবং সে ইউটি অস্টিনেই এখন পিএইচডি শুরু করতেছে। মানে মাস্টার্স করতেছিল, এখন এটা পিএইচডিতে কনভার্ট হইতেছে এই বছরই জানুয়ারিতে। সো ম্যাটেরিয়াল সায়েন্সেও হিউজ ফান্ডিং। সো আমার কাছে মনে হয় যে ম্যাটেরিয়াল সায়েন্সেও বেশ ভালো কাজ করার সুযোগ আছে সব দিক থেকেই। হুম, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম হুম, হুম। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, বলেন। ভাইয়া বলতেছি হচ্ছে যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে অনেক সময় শোনা যায় যে হচ্ছে মানে তাদের রিলিভেন্ট রিসার্চ পেপার দেখাইতে হয়। কিন্তু ভাইয়া হুম, আমাদের যদি রিলিভেন্ট পেপার না থাকে ভাইয়া, সেক্ষেত্রে হুম। মানে আমরা কিভাবে নিজেদেরকে আমরা যে রিসার্চ নিয়ে কাজ করতেছি এটা আমরা কিভাবে শো করতে পারি? আসলে আর আরেকটা কোশ্চেন ভাইয়া, আচ্ছা হুম, হ্যাঁ ভাইয়া এটার অ্যান্সার দেন আগে। এটার অ্যান্সার দেই আগে। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যেই প্রফেসরের কাছে আপনি সাবমিট করতেছেন সেই প্রফেসরের কাজের সাথে আপনার কাজ কতটুকু মিলে। এখন এইটা রেলেভেন্ট হওয়াটাই স্বাভাবিক না, কারণ সে আপনাকে যেই কাজ দিবে ওই কাজ যদি আপনি এটাকে না করে থাকেন, তাহলে যে আগে এই কাজ করছে তাকে সে ফান্ডিংটা দিবে। এইটাই হচ্ছে কথা, এইটাই হচ্ছে দেখতে হয়। তবে যেমন একটা জেনারেল ফিল্ড আপনি ধরেন, যেমন ফ্লাডিং, ফ্লাডিং নিয়ে তো অনেক প্রফেসরই কাজ করছে। সো বিভিন্ন ধরনের ফ্ল্যাট আছে, এক এক প্রফেসর হয়তো এক এক ধরনের ফ্ল্যাট নিয়ে কাজ করে, তখন আপনি কনভিন্স করার চেষ্টা করবেন এইভাবে যে আমি তোমার এই কাজটাও করতে পারবো, ওই কাজটা করতে পারবো, আমার সফটওয়্যার স্কিল আছে, কোডিং স্কিল আছে, এগুলো দিয়ে আমি করতে পারবো। অ্যাটলিস্ট ওইভাবে ওইভাবে হচ্ছে আপনি বোঝানোর চেষ্টা করবেন আর কি। সো এইটাই, একদম হুবহু মিলবে না কারোর সাথে হুবহু মিলে না। সো এইটাই, আপনার সেকেন্ড কোশ্চেনটা করতে পারেন। উম, ভাইয়া আমি হচ্ছে একটা স্কলারশিপের অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি। তো আমি এখন অনার্স মানে 4-2 তে আছি। হুম, তো ভাইয়া এখন আমি হচ্ছে একটা এলওআর লিখছি ওখানে ভাইয়া, মানে আমার রিসার্চ পেপার আমি বর্তমানে 4টার সাথে ইনভলভ আছি। তো হুম, ওগুলা শো করছি, তারপর হচ্ছে আমার ফিল্ড ওয়ার্ক, তারপর প্রজেক্ট ওয়ার্ক একটা আছে, হ্যাঁ, হুম, ইন্টার্নশিপ এগুলা শো করছি। কিন্তু ভাইয়া মানে আমি দ্বিতীয় আমার 2টা রিসার্চ মানে এলওআর দিতে হবে। তো এটা ভাইয়া ইরাসমাসের জন্য। এখন ভাইয়া হুম। আমি তো বিগিনার, আমি বুঝতেছি না যে ভাইয়া মানে আমি সেকেন্ড এলোয়ারটা মানে কি
আসলে কি ফোকাস করব আর কিভাবে করলে এটা হচ্ছে ওরা আর কি ওদের অ্যাটেনশন গ্রাব করতে পারবো। এলো আর আপনি কেন লিখতেছেন? এটা তো লেটার অফ রিকমেন্ডেশন, এটা তো অন্য কেউ আপনার জন্য লিখবে। হ্যাঁ ভাইয়া, কিন্তু আসলে আমাদের এখানে মানে টিচাররা ওইভাবে আর কি নিজেরা লিখেন না, তো আমাদেরকেই লিখে ও, ওনাদেরকে তাইলে আর দিতে কি, হয়। তাইলে হচ্ছে ওই আপনি তো ফার্স্ট এলোয়ারে যা যা লিখছেন সেকেন্ড এলোয়ারে তাই একটু অন্যভাবে লিখতে হবে আর কি, এটাই। জেনারেলি আমি আমার এলোয়ারের সময় যেটা করছিলাম, আমার যে তিনজন প্রফেসর ছিলেন তিনজনের সাথে আমি আলাদা আলাদাভাবে কাজ করছিলাম। সো কোন কোন টপিকে কাজ করছি তারা আমাকে এক্সপ্লেইন করছে, তারা ওই এলোয়ারে লিখছিল যে আমার সাথে কাজ করার সময় কি কি প্রবলেমের মধ্যে থেকে আমি সলিউশন বাই করে নিয়ে আসছি, কঠিন কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আমি কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে নতুন জিনিস নিয়ে আসছি, এই জিনিসগুলো ওরা লিখছিল। সো এক এক প্রফেসরের সাথে আমি এক এক টাইপের কাজ করছিলাম আমার মানে আমার ডিপার্টমেন্টে। সো এইটাই হচ্ছে যে এলোয়ার এর মেইন জিনিস, যে তো এক একজনের সাথে এক এক কাজ হয়েছে। হয়তো আপনি কারো জাস্ট কোর্স করছেন, সেই কোর্সে আপনি হয়তো খুব ভালো করছেন, সে ওইটা লিখবে। তো আপনি যদি সব জায়গাতে, আপনি যেটা বলতেছেন এটা আসলে এলোয়ার না, এটা তো একটা সিভি টাইপের হয়ে যায় বা স্টেটমেন্ট অফ পারপাস যেটা আপনি লেখেন। তো এটা আসলে এলোয়ার না, এলোয়ারটা হচ্ছে ওই প্রফেসরের সাথে স্পেসিফিক ভাবে আপনি কি কাজ করছেন এবং ওইখানে আপনি কেন ভালো, ওইটা হচ্ছে এলোয়ার হয়। তো আপনি ওই যে ভাবে লেখার চেষ্টা করেন, আই গেস। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। কিন্তু ভাইয়া মানে আমাদের আপনি যে বললেন ওই প্রফেসরের সাথে, আমাদের ডিপার্টমেন্টের যিনি স্যার উনি আসলে ওইভাবে রিসার্চ ওরিয়েন্টেড না। ওনার থেকে মানে আমি লিখে নিয়ে যাব, ওনার থেকে আর কি হুম। হচ্ছে মানে সাইন নিব। ও, উম, তাইলে আমার ভাইয়া আসলে মানে এখানে আমি কিছু কি বলার নেই, এটা জাস্ট করতে মানে পারি আর কি? মানে আমি কোনো এমন কোনো টিপস আছে যে মানে আমি ওখানে মানে মেইনলি ফোকাস করে লিখবো, বা যেটা আর কি ভালো ইফেক্টিভ হবে? আপনি সে কি আপনার কোনো কোর্স নিছে, মানে যে আপনাকে এলোয়ারটা দিবে সে কি আপনার কোনো কোর্স নিছে বা কিছু, হ্যাঁ, মানে কোনোভাবে হ্যাঁ, আপনি হ্যাঁ, তার সাথে ইনভলভ? হ্যাঁ, তাহলে ওই হ্যাঁ, হ্যাঁ কোর্সের কথা ভাই। আপনি আগে বলবেন, যে কোর্স নিছে সেই কোর্সের কথা আপনি আগে বলবেন ওইখানে। সো ওই কোর্সে যে ভালো করছে ওই লেখাগুলা লিখবেন, তারপরে তার কাছ থেকে সাইন নিয়ে আসবেন আর কি, এরকম এরকমই করে জেনারেলি সবাই। আচ্ছা ঠিক ওকে। আছে ভাই। তানভীর আহমেদ বলতেছেন ফার্মাকোলজি, অ্যানিমেল সার্জারি এইসব ফিল্ডে ফান্ডিং কেমন? এক্স্যাক্টলি আমার আইডিয়া নাই, বাট যেহেতু এটা মেডিকেল সায়েন্স রিলেটেড সো ওইখানে অনেক ফান্ডিং থাকে। অনেক ফান্ডিং থাকে। নাজিম ইসলাম বলতেছেন ইউএসএ তে এডুকেশনাল ফিল্ডে ফান্ডিং অপরচুনিটি কেমন? এডুকেশনাল ফিল্ড বলতে কোনটা বুঝাইতেছেন, মানে এডুকেশন ডিপার্টমেন্ট এটা? এখানেও আছে, অনেকেই আছে দেখি, কিন্তু স্টেম ফিল্ডের চেয়ে কম। স্টেম ফিল্ড হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথ, এই ধরনের যে ফিল্ডগুলো, ওগুলোর চেয়ে কম। শিহাব হাসান আবার কোশ্চেন করছেন আমার ফিল্ডের জন্য কি কি সফটওয়্যার। আরে ভাই, এটা তো আমি কোশ্চেনের অ্যান্সার দিছিলাম মনে হয়। সফটওয়্যার স্কিল থাকতে হবে, আমি অলরেডি রিসার্চ পেপার পড়ছি আর আমার সাবজেক্ট নিয়ে যে রিসার্চ। আপনার ফিল্ড কোনটা শিহাব হাসান? আপনি একটু আনমিউট করে বলেন তো আপনার ফিল্ড কোনটা। সাইকোলজি। সাইকোলজিতে কি কি সফটওয়্যার লাগে এটা আসলে আমার পক্ষে বলা সম্ভব না, মানে আমি আসলে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের তো। সো এটা একটু আপনার ঘাটাঘাটি করতে হবে ইয়েতে, গুগল স্কলারে ঘাটাঘাটি করতে হবে যে আপনার কোন ধরনের সফটওয়্যার শেখা লাগবে। বাট সাইকোলজিতে আই গেস এটা কি সফটওয়্যার বেসড তো না, সাইকোলজি জিনিসটা তো হচ্ছে টোটালি অন্য একটা ফিল্ড, যেখানে হয়তো আমি জানি না, মানে অ্যানালাইসিস, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস গুলো মনে হয় মেডিকেল ফিল্ডের সাথে অনেক মিলে। সো যতদূর বুঝি। তো হ্যাঁ, টিচারদের সাথে কন্ট্যাক্ট করেন, দেখেন তাদের কাছ থেকে আরো বেটার সাজেশন পাবেন। আমি আসলে বেস্ট পারসন না এই ক্ষেত্রে, না কারণ আমি স্টেম ফিল্ডের তো ওই জন্য মানে সাইকোলজি আপনি স্টেম ফিল্ডের ধরতে পারেন, বাট ওইটা একটু মেডিকেল রিলেটেড হয়ে যায়, এটাই। ইঞ্জিনিয়ারিং এর আশেপাশে যেসব জিনিস আছে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, এইসবের ব্যাপারে আমি ভালো আইডিয়া দিতে পারবো, এইটাই। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, রিয়াদ হোসেন বলেন। আমি মোহাম্মদ রিয়াদ হোসেন। আমি আছি এখন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে, অনার্স ফার্স্ট ইয়ার। আচ্ছা ভাই, আমার কতগুলো কোয়েশ্চেন আছে। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন হচ্ছে ভাই, আমি হচ্ছে বিগত কয়েক মাস ধরে হচ্ছে গুগল স্কলারে অনেকগুলো আর্টিকেল পড়ছি। তো ওইখানে দেখতেছি আমার যেই টপিকটা না পছন্দ, ওই টপিক নিয়ে হচ্ছে মানে আশেপাশে কাজ হয়েছে, ওইটার আশেপাশে কাজ হয়েছে। এখন ওই টপিক নিয়ে আমি এগাবো কিনা আর সামনে। অনেকগুলো টপিক নিয়ে মানে সেম কাজ হয়েছে, সেম না, একটু কাছাকাছি আর কি, রিলেভেন্ট অনেক কাজ হয়েছে। মানে কি আগাবেন কি না ওই হ্যাঁ, টপিক নিয়ে? তো আগাবেন না, অবশ্যই আগাবেন না। মানে যদি আপনার সেম টপিকে কাজই হয়ে থাকে তাহলে তো আর আগাবেন না। মানে সেম কাজ কিরকম না। নতুন টপিকটা আমার একটু বলেন, একটু এক্সাম্পল দেন। আচ্ছা, যেমন হচ্ছে হালদা নদীর হচ্ছে ওই পরিবেশ দূষণের কারণে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে ওটা দেখাতে বলছে। ওটা বিগত কিছুদিন আগে ছবির এক প্রফেসর করছে।
একটা আর্টিকেল দেখলাম। হুম। তো এই টাইপের আরেকটা হচ্ছে এগ্রিকালচার ইকোনমিক্স নিয়ে করলাম, ওইটা তো সেম। এই টপিক গুলা হচ্ছে মানে ইউনিক টপিক পাচ্ছি না। হ্যাঁ, এগুলো টপিক ঠিক আছে, কিন্তু এখন মানে আপনিও যদি হালদা নদীরই আবার ক্ষতির বাই করেন তাইলে তো আর হবে না, আপনার নতুন কিছু করতে হবে। তো ওইটাই চিন্তা করেন কিভাবে নতুন কিছু করবেন। আর বা আমার হচ্ছে ডেটা নিতে সমস্যা, ডেটা বলতে ডেটাগুলো মানে একুরেট ডেটা কই পাবো, বা এই ডেটাগুলো একুরেট হচ্ছে কিনা ওইখানে কিভাবে জেনারেলি বুঝবো? অ্যাকুরেট ডেটা পাইতে গেলে আপনার নিজে থেকে সার্ভে করা লাগে। তো নিজে সার্ভে করার চেষ্টা করবেন, এটা প্রাইমারি এখন ডেটা হচ্ছে আপনার একদম আসবে, ভালো মতন সার্ভে করবেন। এখন উপজেলা অফিস বা হচ্ছে হ্যাঁ, বিবিএসএ এটাও আছে ভালো, উপজেলা অফিস, ডেটাগুলো আছে। কৃষি অফিস, এইসব কিছু। তারপরে অনেক জেলাতে হচ্ছে কৃষি অফিস ছাড়া মাছের পরিসংখ্যানগুলো অন্য কেউ দেখে, যেমন হালদা নদীর ক্ষেত্রে হয়তো এটা ইম্পর্টেন্ট হতে পারে। তো এরকম বিভিন্ন এলজিডি আছে, আরএইচডি, রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট থেকে শুরু করে মানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সরকারি ডিপার্টমেন্ট, ওদের সাথে সাথে কথা বলে ওদের কাছে অনেক ইয়া থাকে, পরিসংখ্যান থাকে। এখন বা মানে এমন হচ্ছে আমি সরাসরি সার্ভে না করে ওইখান থেকে তথ্য নিয়ে করা যাবে? হ্যাঁ, করা যাবে, অবশ্যই করা যাবে, ওদের রেফারেন্স দিয়ে দিবেন। আর ভাইয়া হচ্ছে আমাদের সফটওয়্যার কি কি লাগতে পারে, এসপিএস বা স্ট্যাটা, দুইটা থেকে কোনটা ভালো লাগতে পারে, এক্সেলে সোশ্যাল অনেক সায়েন্স? কাজ করা যায়, আর কোডিং সফটওয়্যার তো আছেই, পাইথন, আর এগুলোতে আপনি কাজ করতে পারেন। এসপিএসএস ও কাজ করতে পারেন ভালো। এসপিএসএস এ যত কাজ করা যায় এক্সেলেও মোটামুটি অনেক কিছু করা যায়, মাইক্রোসফট এক্সেল আর কি। স্ট্যাটা কেমন ওটা, নাকি হ্যাঁ, এসপিএস ওইটাও নাকি ভালো, ওইটাও উন্নত ভালো, ভার্সন? স্ট্যাটাও ভালো। হুম। হুম। আর সর্বশেষ একটা কোয়েশ্চেন আছে ভাইয়া, মানে আমি হচ্ছে কোন একটা রিসার্চ পেপার করে ফেললাম মানে মোটামুটি মানে এটা আমার মতো জাস্ট হাতে করে শুরু করার জন্য, বা ওইটা হচ্ছে কিনা বা কতটুকু হয়েছে ওইটা কেমনে বুঝবো? হ্যাঁ, ওইটার জন্যই আপনার মেন্টর কাউকে লাগবে, যে অলরেডি রিসার্চ পেপার পাবলিশ করছে, তার একটু দেখানো লাগবে যে আমার পেপারটা কি হইতেছে কিনা। আচ্ছা ভাইয়া, নোট ভাই। এটাই। আচ্ছা, আমি আর একটা কোশ্চেন নিতে পারবো, আমাকে যদি কাইন্ডলি আর একটা কোশ্চেন বলেন, তারপর আমরা হয়তো সেশনটা শেষ করতে পারি আস্তে ধীরে। আসসালামু আলাইকুম ভাইয়া। রাকিবুল ইসলাম জি, আপনি একটা কোশ্চেন করতে চাইছিলেন, পরে আবার কি জানি হইলো। জি ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ম্যাটেরিয়াল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। আমার প্রশ্ন হচ্ছে বাহ, যে খুব ভালো। হুম। থিওরিটিক্যাল ওয়েট রিসার্চ। এখন আমি হচ্ছে একটু থিওরিটিক্যাল জোরে কথা বলেন। ব্যাকগ্রাউন্ডে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে রিসার্চ করতেছি, লাইক ম্যাটেরিয়াল স্টুডিও, কি নিয়ে? ক্যাড এগুলা। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কি, মানে কি নিয়ে রিসার্চ হ্যালো, করতেছেন? হ্যালো, কি নিয়ে রিসার্চ করতেছেন এটা বলেন। আচ্ছা প্যারোক্সাইড ম্যাটেরিয়ালস নিয়ে। সরি, আমি বুঝতেছি না, প্যারোক্সাইড কি ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়াল? নিয়ে। প্যারোক্সাইড। আচ্ছা, বলেন বলেন, হ্যাঁ, তারপরে। এখন প্রশ্ন হচ্ছে যে আহ, এই রিসার্চ গুলোর আসলে ভ্যালিডিটি কি রকম আসলে? কি কি রকম আছে বুঝি না, এই যে আপনার কথা বুঝতেছি না আমি, অডিও। ভ্যালিডিটি, ভিজিবিলিটি? হ্যালো, ভ্যালিডিটি। ভ্যালিডিটি? ভ্যালিডিটি মানে কি বুঝাইতেছেন, মানে কি এই রিসার্চ গুলোর ভ্যালিডিটি বলতে কি বুঝাইতেছেন, যে এটা অ্যাকসেপ্টেড হবে কিনা বা পেপার পাবলিশড হবে কিনা? জি জি। হ্যাঁ, অবশ্যই থাকবে না কেন, মানে যদি আপনার, আমি আসলে আপনি যে ম্যাটেরিয়ালস এর নামটা বলেন এটা আমি বুঝতে পারি না, সরি। মানে ওই ম্যাটেরিয়ালটা যদি খুব ইউনিক, নতুন কোনো কিছু হয়, ওইটা নিয়ে যদি অনেক কাজ হইতেছে এরকম কিছু হয়, তাহলে এটার অবশ্যই পেপার পাবলিশ করার নভেলটি যেটা, ওই নভেলটিটা তো অবশ্যই থাকবে। কোনো কিছুই আসলে ফেলনা না, কোনো টপিকই ফেলনা না। তো আপনি যেটা নিয়ে কাজ করেন ওটা নিয়ে আপনি আগাইতে থাকেন, ইনশাল্লাহ পেপার পাবলিশড হবে। এইটাই। আচ্ছা, লাস্ট একটা বলছে যে হচ্ছে হ্যাঁ, পেরোভেস্কাইট, আমি নাম শুনি নাই, সরি। এটা হয়তো নতুন নতুন কোন একটা ম্যাটেরিয়ালসই হবে, সো ভালো ভালো জিনিসই হবে ইনশাল্লাহ। সাইদ রাহিমুল ইসলাম বলতেছেন, অ্যাজ আন্ডার গ্রাজুয়েট কেমিস্ট্রি স্টুডেন্ট কোন কোন সফটওয়্যার শিখে রাখা দরকার? কেমিস্ট্রির জন্য কি সফটওয়্যার খুব ইম্পর্টেন্ট নাকি ল্যাব অ্যানালাইসিস খুব বেশি ইম্পর্টেন্ট? আমি জানি না, আমি আমি কেমিস্ট্রির কাজ করি নাই, বাট হয়তো মডেলিং অনেক কিছু করা লাগে। তো এক্স্যাক্টলি কোন কোন সফটওয়্যার লাগে এটা আপনার ডিপার্টমেন্টের বড় ভাই বা আপু যারা আছে বা স্যাররা যারা আছে তারা বেটার বলতে পারবেন। বাট নর্মাল যেসব ধরেন পাইথন আর যেগুলো সবার লাগে, স্ট্যাটিস্টিক্স রিলেটেড জিনিসগুলো শিখে রাখেন, আই গেস আপনাদের জন্য ভালো হবে। ওকে, আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি আমরা। হোস্ট, যদি আপনি প্রোগ্রামটা শেষ করেন, আমি জাস্ট
সমাপনী আমার একটা কথা বলে দেই যে আপনাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনারা যদিও খুব কম সংখ্যায় এই এই রিসার্চ ক্লাবে হয়তো মানুষজন, আমাকে আগেই বলা হয়েছিল, কোনো সমস্যা নাই, খুবই ভালো আপনারা তাও এখানে জয়েন করছেন। আম, আহ, হয়তো আমরা ভবিষ্যতেও যদি কোনো সময় সুযোগ হয়, ইন পার্সন আসার সুযোগে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি কাজ করার চেষ্টা করবো আপনাদের সাথে এবং আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো। আজকে অনেকেরই আমি পার্সোনাল অনেক কোশ্চেন, মানে রিসার্চ রিলেটেড কোশ্চেনগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হয়তো হ্যাঁ একদম স্পেসিফিক অ্যান্সার দেওয়া এখনই হয়তো সম্ভব না, কারণ আপনাদের কোশ্চেনগুলো এখনো একদম স্পেসিফিক না। আপনারা হয়তো ব্রড কোশ্চেন করতেছেন যে কিভাবে শুরু করবো, কিভাবে ফান্ডিং পাবো, মানে এইগুলার অনেক অ্যান্সার হইতে পারে। সো একদম স্পেসিফিক যত কোশ্চেন করবেন তত স্পেসিফিক অ্যান্সার দেওয়া যায় আর কি। তো এইটাই আমি তাও আপনারা খুবই ভালো কোশ্চেন করছেন, অনেক অনেক ভালো ভালো কোশ্চেন আসছে আজকের সেশনে, আমি অ্যান্সারগুলো দিয়ে খুবই মজা পাইছি। এবং আপনারা আপনাদের রিসার্চ জার্নি কন্টিনিউ করবেন, ডিমোটিভেটেড হবেন না। আমি দরকার হইলে আবারও সেশন নেওয়ার চেষ্টা করব। এই যেমন এই ডিসেম্বর জানুয়ারিতে যেরকম নিতেছেন, প্রতি বছর এরকম একটা ফ্রি সেশন সবার জন্য রাখার চেষ্টা করব, যাতে সবার রিসার্চ রিলেটেড মোটিভেশনগুলো আসে। তো এইটাই। অ্যান্ড আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই আয়োজনটার জন্য, যারা আয়োজন করেছেন আমি অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য। ধন্যবাদ স্যারকে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে আমাদের সাথে থাকার জন্য। আশা করি স্যারের এই সেশন, এই বাস্তব ভিত্তিক নির্দেশনাগুলো আমাদের সামনে একটু হলেও কাজে দিবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।